মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বাইরে বাইরে এত কোলাহল কিসের? মহারাজ, মহারাজ, বলো সেনাপতি। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। আমাদের উপর অতর্কিতে হামলা হয়েছে। সে কি? আরাকান রাজ্যে কোন দস্যু দলের সাহস হলো আমাদের জাহাজ আক্রমণ করার? না মহারাজ, কোনো দস্যু নয়, তবে আক্রমণ করেছে স্বয়ং আরাকানের নৌসেনা বাহিনী। আরাকান রাজ? কিন্তু কিন্তু কেন জানি না মহারাজ। এর একটাই মাত্র কারণ হতে পারে মহারাজ। কি বলতে চাও খুলে বলো আমায় মন্ত্রী। আরাকান রাজের প্রস্তাব না মানার কারণেই হয়তো এই কাপুরুষোচিত আক্রমণ। তাই বলে আমার 3 মেয়েকে ওই ভিনদেশীর হাতে তুলে দেব? না, এমন মূর্খ আমি নই। তবে এই আক্রমণের মাসুল ওদেরকে দিতেই হবে। সেনাপতি, মহারাজ, যুদ্ধের জন্য প্রস্তুত হও। কিন্তু মহারাজ, মহারাজ, আমাদের যোদ্ধাদের সংখ্যা ওদের তুলনায় একেবারে নগণ্য। যুদ্ধ কখনো সংখ্যায় হয় না সেনাপতি, সাহসে হয়, বীরের বীরত্বে হয়। সাহসে ভর করে 100 জন সেনার সমতুল্য হতে হবে। কি পারবে না সেনাপতি? পারবে না? পারবে না ওই কাপুরুষ আরাকান সৈন্যদের রক্তে নিজের তরবারি ভিজিয়ে নিতে? পারবো মহারাজ, পারবই। আমাদের জিততেই হবে। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ডালিয়া, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। এই গল্প মোগল যুগের। শাহজাহান মারা যাবার পর দিল্লির সিংহাসনের দাবি নিয়ে তখন লড়াই হচ্ছে শাহজাহানের 2 পুত্র শাহ সুজা ও অরঙ্গজেবের মধ্যে। 1659 সালে খাজুয়ার যুদ্ধে শক্তিশালী অরঙ্গজেবের হাতে পরাজিত হলেও শাহ সুজা হার মানেননি। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে চলে আসেন আরাকান রাজ্যে। সঙ্গে ছিল তার 3 সুন্দরী কন্যা। তাদের দেখে আরাকান রাজ শাহ সুজাকে বলেন, আমি আপনাকে সাহায্য করতে পারি বঙ্গধিপতি, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত আরাকান রাজ? তেমন কিছু নয়। আপনার 3 কন্যা অত্যন্ত সুন্দরী, আমার 3 পুত্র প্রাপ্তবয়স্ক ও বিবাহযোগ্য। ওদের প্রত্যেকের 2 হাত এক করে দিলে তবেই আমি অরঙ্গজেবের বিরুদ্ধে আপনাকে সাহায্য করতে পারব। না আরাকান রাজ, এই প্রস্তাবে আমি সম্মত নই। শাহ সুজা এই প্রস্তাব মানেননি। ফলে আরাকান রাজ ক্রুদ্ধ হয়ে শাহ সুজাকে খুন করার ষড়যন্ত্র করতে শুরু করেন। তাঁর সেনাবাহিনী জলপথে আক্রমণ করে শাহ সুজার অপ্রস্তুত নৌবহরকে। শুরুর দিকে বীর বিক্রমে যুদ্ধ করলেও শেষে সুজা বুঝতে পারেন তাঁর মৃত্যু অনিবার্য। কিন্তু সুজার 3 কন্যা তাঁর কাছে হীরে জহরতের চেয়েও দামি। তাদের বাঁচাতে হবে। 3 মেয়েকে যে করেই হোক এই যুদ্ধক্ষেত্র থেকে দূরে সরিয়ে দিতে হবে। কিন্তু তারা এখন কোথায় তা জানেন না শাহ সুজা। এমন টালমাটাল পরিস্থিতিতে 3 কন্যার খবর নেওয়ার একদমই সুযোগ পাননি তিনি। কিন্তু এখন পরিস্থিতি একেবারেই শাহ সুজার অনুকূলে নেই। তাই তিনি ডেকে পাঠালেন তার এক অনুচর রহমতকে। আজ্ঞা করুন মহারাজ। আমিনা, রোশেনার আর জুলিখা কোথায়? ওদের এই যুদ্ধক্ষেত্র থেকে বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি সেই ব্যবস্থাই করছিলাম মহারাজ, কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে। কি কি সমস্যা রহমত? আপনার জ্যেষ্ঠা কন্যা। কি কি হয়েছে? কি হয়েছে রহমত? আমার রোশেনার আর কি হয়েছে? মহারাজ, চুপ করে আছো কেন? বলো কি হয়েছে। কিছুক্ষণ আগেই খবর পেয়েছি তিনি দুশমনের অতর্কিত আক্রমণে ভয় পেয়ে আত্মহত্যা করেছেন। কি কি বললে? এই খবর আমাকে তুমি আগে দাওনি কেন? আমরাই দিতে বারণ করেছিলাম পিতা। আমিনা, জুলিখা, আমার চোখের মণি, তোরা এসেছিস? হ্যাঁ পিতা, দিদির মৃত্যুর খবর দিয়ে তোমাকে বিচলিত করতে চাইনি আমি।
জুলিখা! মহারাজ, আরাকান সেনাই জাহাজ দখল করতে আসছে। মহারাজ, আপনি আমার একটা কথা শুনুন, আপনি ওদের নিয়ে পালান। আমরা আরাকান সেনার সমতুল্য নই। আজ আমাদের সকলের মৃত্যু অনিবার্য মহারাজ, কিন্তু কিন্তু আপনার সুরক্ষিত থাকাটা জরুরি। আপনি আপনি এই ভগ্নপ্রায় মুঘল সাম্রাজ্যের শেষ ভরসা মহারাজ। না মন্ত্রী, না। যে সম্রাট নিজের যুদ্ধ ছেড়ে পালিয়ে যায় তার বেঁচে থাকা মূল্যহীন। রহমত, তুমি এখনই ওদের দুজনকে নিয়ে পালাও। ওদের সুরক্ষার দায়িত্ব আমি তোমার হাতে দিলাম। যে আজ্ঞা মহারাজ। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ছেলে মানুষই করিস না। আমি না। রহমত, রহমত, আর দেরি করো না, আর দেরি করো না। ওদের নিয়ে যাও, যাও। না পিতা, না, আমি যাব না। রেহমত জুলিখাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে উত্তাল নদীর অন্ধকার স্রোতে ঝাঁপ দিল। আমিনার দিকে ফেরার আর সময় ছিল না তার। আমিনা যখন চিৎকার করে ওঠার উপক্রম করল, শাহ সুজা এক লহমায় তাকে জড়িয়ে ধরে পরম মমতায় কিন্তু নিষ্ঠুর দৃঢ়তায় ছুঁড়ে ফেললেন নদীর গভীরে। নদী আমিনাকে গ্রাস করে নিল, হয়তো নিশ্চিত লাঞ্ছনার হাত থেকে বাঁচিয়ে দিল। সুজা একা দাঁড়িয়ে, সামনে সহস্র তলোয়ারের ঝিলিক। তিনি শেষবারের মতো আকাশের দিকে তাকিয়ে তলোয়ার উঁচিয়ে শত্রুর পালের দিকে ঝাঁপিয়ে পড়লেন। আক্রমণ! এদিকে নদীর তীব্র স্রোতে ভেসে যাওয়ার সময় ভাগ্যক্রমে আমিনা এক জেলের জালে ধরা পড়ে। মাঝে অনেকগুলো দিন কেটে যায়। সেই জেলের ঘরেই আদর যত্নে বড় হয়ে উঠতে থাকে আমিনা। বৃদ্ধ জেলে আরাকান ভাষায় আমিনার নাম রাখে তিন্নি। তিন্নি, যাই গো, এই তিন্নি, উফ বাবা, দাদু ডাকতে শুরু করলে আর থামে না। শিগগির আয় রে এদিকে, আয় আয়। হ্যাঁ, বলো দাদু। আজ সকালে তোর কি হয়েছে বলতো? আমার? কই, আমার আবার কি হবে দাদু? কাজকর্মে যে একেবারে হাত লাগাসনি, আমার নতুন জালে আঠা দেওয়া হয়নি, এসব তো তোর করার কথা। আমি করিনি। কেন করিসনি? কারণ আমার আজ ছুটি। ওমা, ছুটি? ছুটি কিসের? কিসের মানে? আমার দিদি এসেছে যে। তোর দিদি? তোর আবার দিদিকে রে তিন্নি? আমি। এটা কি? ও মা, কেন? আমার দিদি। আমিনা ও জেলের কথার মধ্যেই ঘর থেকে বেরিয়ে এলো আমিনার দিদি জুলিখা। শাহ সুজার জাহাজ থেকে রেহমতের সঙ্গে জলে ঝাঁপ দিয়ে পালানোর পর থেকে ছদ্মবেশে নানা জায়গায় ঘুরছিল সে। আমিনার সাথে দেখা হওয়াটা যদিও নেহাত কাকতালীয়। এই নদীর পাড়ে জল খেতে এসে জুলিখা হঠাৎই দেখতে পায় আমিনাকে। মাঝখানে 6টা বছর কেটে যাওয়ায় তাদের চেহারায় অনেক পরিবর্তন হয়েছে ঠিকই, তবে নিজের বোনকে চিনে নিতে তার সময় লাগেনি বেশি। তাকে দেখে অবাক হয়ে গেল বৃদ্ধ। তারপর জুলিখার কাছে এসে তাকে ভালো করে দেখতে দেখতে বলল, তুই কাম কাজ কিছু জানিস? শোনো, দিদির হয়ে আমি কাজ করে দেবো। দিদি কাজ টাজ করতে পারবে না। বটে, আচ্ছা সে না হয় হলো, কিন্তু তুই থাকবি কোথায়? কেন? আমিনার কাছে। তা খাবি কি? সেটার একটা ভালো উপায় আছে। উপায়? কি উপায়? এই যে দেখো। হাতে থাকা ছোট্ট থলেটা উপুর করে দিল জুলিখা। আর সেটা থেকে যে চকচকে জিনিসটা বের হয়ে এলো, সেটার জন্যে মাঝি একেবারেই প্রস্তুত ছিল না। সোনার মোহর। এই একরত্তি মেয়েটার কাছে এটা এলো কি করে? অবাক হয়ে তাকিয়ে থাকে বৃদ্ধ জেলে মাঝি। তাড়াতাড়ি সেই মোহরটা তুলে নিয়ে মাঝির হাতে দিয়ে আমিনা বলল, আর কোনো কথা নয় দাদু, তুমি এবার কাজে যাও তো, অনেক বেলা হয়েছে। আমি ঘর সামলাচ্ছি। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে। জুলিখার কাছে আমিনা শোনে রহমত শেখ এখন ছদ্মনামে আরাকান রাজসভায় রয়েছে এবং গোপনে তার সঙ্গে যোগাযোগও রেখেছে। একদিন ভোরবেলা ছোট নদীটির পাশে কৈলু গাছের তলা রক্তবর্ণ ফুলের মঞ্জরিতে ছেয়ে গেছে। সেই গাছতলায় আমিনার পাশে বসে জুলিখা বলল, হ্যাঁ রে আমিনা, সত্যিই রহমত আরাকান রাজসভায় ছদ্মনামে রয়েছে। আমাদের ভাগ্য খুব অদ্ভুত, তাই না? ঈশ্বরের লিখন কখনো সহজ সরল হয় বুঝি? না, হয় না। হয়তো সেই জন্যই আমরা দুজন এখনো বেঁচে আছি রে আমিনা। আজ থেকে প্রায় 6 বছর আগে আমরা পালিয়ে বেঁচেছিলাম। ঈশ্বর হয়তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কোনো এক বড় উদ্দেশ্য পূরণের জন্য। উদ্দেশ্য? কোন উদ্দেশ্য? আমি তো আমার চোখের সামনে একটাই উদ্দেশ্য দেখছি, পিতার মৃত্যুর প্রতিশোধ। প্রতিশোধ? ঈশ্বর ঈশ্বর রক্তপাত চান? কি বলছো? ঈশ্বর রক্তপাত চান না, কিন্তু ন্যায় চান, আর সেই ন্যায় বিচার আমাদের হাতেই লেখা আছে। থাক ওসব কথা। জানো দিদি, আমার এই পৃথিবীটা একরকম বেশ লাগছে। মরতে চাই তো পুরুষগুলো কাটাকাটি করে মরুকগে, আমার এখানে কোনো দুঃখ নেই। ছি আমিনা, তুই শাহজাদার ঘরের মেয়ে। কোথায় দিল্লির সিংহাসন আর কোথায় আরাকানের এই ভাঙা কুটির? দিদি, দিল্লির সিংহাসনের চেয়েও এই কুটির, এই কৈলু গাছের ছায়া যদি আমার বেশি ভালো লাগে, তাতে দিল্লির সিংহাসন এক বিন্দুও চোখের জল ফেলবে না, তার কিচ্ছু এসে যাবে না। তুই তুই এত দুর্বল মনের মানুষ তো ছিলিস না আমিনা। আমি তো তোকে চিনতেই পারছি না। আমি তো কিছু ভুল ভাবছি না দিদি। আমি যদি দিল্লির সিংহাসন না চাই, তাহলে কি দিল্লির সিংহাসন আমার চাওয়ার অপেক্ষা করবে? আমার জন্য একটুও অপেক্ষা করবে না। বুঝতে পারছি তোর কথা। অবশ্য এই ভাবনার জন্য তোকে দোষ দেওয়া যায় না। তুই তো তখন নিতান্তই ছোট। কিন্তু একবার ভেবে দেখ তো, পিতা তোকে সবচেয়ে বেশি ভালোবাসতেন বলেই তোকে নিজের হাতে জলে ফেলে দিয়েছিলেন। এর কি কোনো মূল্য নেই? এভাবেই কি তোর ভবিষ্যৎ নির্ধারণ হয়নি? সে কথা ঈশ্বরই জানেন। তিনি চান না বলেই হয়তো আজ আমি এই ভাঙা কুটিরে এসে পড়েছি। এটাই আমার ভবিতব্য, তাতে কোনো সন্দেহ নেই। না বোন, না। ঈশ্বর আমাদের সঠিক পথ দেখান ঠিকই, তবে তার মানে এটা কখনোই নয় যে তার দেখানো পথ আমরা সবসময় সঠিকভাবে অনুসরণ করতে পারি। এসব কথার কি কোনো যুক্তি আছে দিদি? আছে আমিনা। পিতা চাননি তুই আরাকান সেনার হাতে খুন হোস। বেঁচে থাকতে হলে কর্মের মধ্যে দিয়েই বাঁচতে হয়। তুই যেটা করছিস সেটাকে বেঁচে থাকা বলে না বোন। তাই মৃত্যুর চেয়ে এই জীবনকে বেশি প্রিয় মনে করিস না। তবে যদি প্রতিশোধ নিতে পারিস, তবেই এই জীবনের অর্থ থাকবে, না হলে থাকবে না। আমিনা কিছু বলল না, চুপ করে তাকিয়ে রইল নদী স্রোতের দিকে। কিন্তু বেশ বোঝা গেল জুলিখার এসব বলা কথাগুলো তার কাছে এখনো মূল্যহীন হয়ে রয়েছে। এই বাতাস এবং এই গাছের ছায়া, নিজের নবযৌবন এবং কি একটা সুখ স্মৃতি তাকে যেন সম্মোহিত করে রেখেছে। দু একটা কথাই সেই মোহ ভাঙার নয়। কিছুক্ষণ পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দিদি, তুমি একটু অপেক্ষা করো বরং। আমার ঘরের কিছু কাজ বাকি আছে। কি কাজ? এই রান্না বাকি আছে। আমি না রান্না করে দিলে বুড়ো খাবে কি? হ্যাঁ, জুলিখা আমিনার অবস্থা চিন্তা করে একটু ভেঙে পড়েছিল। কোনো উপায় না দেখে চুপ করে বসে রইল। এমন সময় হঠাৎ ধুপ করে একটা শব্দ হলো। জুলিখা কিছু বোঝার আগেই পেছন থেকে কে একজন জুলিখার চোখ টিপে ধরল। কে? গলার স্বর শুনে চমকে উঠল সেই যুবক। সে চোখ ছেড়ে দিয়ে সামনে এসে দাঁড়ালো।
জুলিখার মুখের দিকে তাকিয়ে অম্লান বদনে বলল, না, তুমি তো তিন্নি নও। তার কথা শুনে মনে হয় যেন জুলিখা বরাবর নিজেকে তিন্নি বলে চালাবার চেষ্টা করছিল। কেবল যুবকের অসামান্য তীক্ষ্ণ বুদ্ধির কাছে সমস্ত ছলচাতুরি ধরা পড়ে গেছে। জুলিখা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়ল। কে তুমি? তুমি আমাকে চেনো না, তিন্নি জানে। তিন্নি কোথায়? আমার গায়ে হাত দেওয়ার সাহস তোকে কে দিয়েছে মূর্খ? হ্যাঁ, আমি বুঝতে পারিনি। তিন্নি কোথায়? তিন্নি জাহান নামে আছে। আগে বল তুই কে? বোন, এই বোন, আরে কি হলো কি তোমার? তুই আগে বাইরে আয়, তারপর বলছি। উফ, একটা কাজও কি শান্তিতে করতে পারবো না? কি হলো আবার দিদি? এ কি তুমি? এই তো তিন্নি এসে গেছে। কে এই মূর্খ বেয়াদব? বিনা অনুমতিতে মেয়েদের গায়ে হাত দেয়। দিদি, ওর কথায় তুমি কিছু মনে করো না। ও কি মানুষ? ওকে এই জঙ্গলের হরিণ বলে সবাই। দিদি তুমি ঘরে যাও, আমি ওকে দেখছি। না, আমি ঘরে যাব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ডালিয়া, তুমি কি করেছিলে? চোখ টিপে ধরেছিলাম। আমি ভেবেছিলাম ও তিন্নি, কিন্তু ও তো তিন্নি নয়। ফের ছোট মুখে বড় কথা। কবে তুমি আমার চোখ টিপেছো শুনি? তোমার তো সাহস কম নয়। চোখ টিপতে তো খুব বেশি সাহসের দরকার পড়ে না, অভ্যেস থাকলে আরই লাগে না। কিন্তু সত্যি বলছি তিন্নি, আজ একটু ভয় পেয়ে গিয়েছিলাম। কিসের ভয় শুনি? ওই যে ওনাকে দেখে। না, তুমি না সত্যি একেবারে বর্বর। শেহজাদের সামনে দাঁড়াবার যোগ্য নও। তোমাকে সহবত শেখাতে হবে। মানে কি শিখবো? আচ্ছা দেখো, এমন করে সেলাম করো, তারপর 3 পা পিছনে হেঁটে এসো। আমিনা নবাবী কায়দায় কোমর বেঁকিয়ে নিচু হয়ে জুলিখাকে সেলাম করে পিছু হটল। ডালিয়া বহু কষ্টে নকল করে কিছু একটা করল, আবার সেলাম করো। আবার সেলাম করল। এমনি করে সেলাম করে করে পিছু হটতে হটতে আমিনা যুবককে কুটিরের দরজার কাছে নিয়ে চলে এলো। করো করো, আবার করো। এবার ঘরে ঢুকে পড়ো। যুবক ঘরে ঢুকে যেতেই আমিনা বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিল। এ কি, দরজা বন্ধ করে দিলে যে? হ্যাঁ শোনো, ভিতরে কাজ আছে, উনুনের আগুন জ্বালিয়ে রাখো, আমি আসছি। এসব কি ছেলে মানুষই হচ্ছে কে জানে বাবু। দিদি রাগ করিস না, এখানকার মানুষগুলো এইরকমেরই, কিচ্ছু করার নেই রে। হ্যাঁ, কি আবার করবি? আচ্ছা, তুই সত্যি শেহজাদার কন্যা আমিনা তো? তোর ব্যবহারে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ও মা, কেন? আমি আবার কি করলাম? ওহো, এতে আশ্চর্যের কি দেখলি বলতো? একজন বাইরের যুবক এসে তোকে স্পর্শ করতে পারে, এত বড় তার সাহস? না না দিদি, ও যদি কোনো বাদশা কিংবা নবাবের ছেলে হয়ে এমন ব্যবহার করত, তাহলে ওকে অপমান করে তাড়িয়ে দিতাম। কি বলিস? তাই বুঝি? আচ্ছা সত্যি করে বলতো আমিনা, তুই যে বলছিলি পৃথিবীটা তোর বড্ড ভালো লাগছে, সে কি এই বর্বর ছেলেটার জন্য? মিথ্যে বলবো না দিদি, ও আমার অনেক উপকার করে। ফুল ফল পেড়ে দেয়, মাঝে মধ্যে শিকার করে আনে, একটা কিছু কাজ করতে ডাকলে ছুটতে চলে আসে। অনেকবার মনে করি জানো, ওকে বকাঝকা করব, কিন্তু সে চেষ্টা বৃথা। যদি খুব চোখ রাঙিয়ে বলি, ডালিয়া এবার কিন্তু ভালো হচ্ছে না, ও মা, সে মুখের দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসতে থাকবে। ওরা মনে হয় এরকমই জানো, 1-2 ঘা মারলেও ডালিয়া খুশি হয়। এখানে কি করি বলো তো দিদি, আমি তো আর পেরে উঠি না। আমি চেষ্টা করে দেখতে পারি। না না দিদি, তোর 2টি পায়ে পড়ি, ওকে তুই আর কিছু বলিস না। এমন করে বলল যেন ওই যুবক আমিনার সাধের পোষা হরিণ। এখনো তার বন্য স্বভাব দূর হয়নি। পাছে অন্য কোনো মানুষ দেখলে ভয় পেয়ে পালিয়ে যায়, তাই যেন আমিনা বাধা দিচ্ছে। এমন সময় বৃদ্ধ জেলে এসে জিজ্ঞাসা করল, আরে আজ ডালিয়া আসেনি? তিন্নি এসেছে। তো গেল কোথায়? সে দিদিকে খুব বিরক্ত করছিল, তাই ঘরে আটকে রেখেছি। না না, অমন করিস না তিন্নি। যদি বিরক্ত করে একটু সহ্য করিস, বেশি শাসন করিস না, ঠিক আছে? ডালিয়া কাল 1 থলু দিয়ে
আমার কাছ থেকে 3টে মাছ নিয়ে গিয়েছিল। ও তুমি ভেবো না, আজকে আমি তাকে একটা মাছ না দিয়েও তার থেকে 2 থলু আদায় করে তোমাকে দেব, কেমন? আচ্ছা। বৃদ্ধ তার পালিতা কন্যার এত অল্প বয়সে এমন বিষয় বুদ্ধি দেখে খুব খুশি হয়ে পরম স্নেহে তার মাথায় হাত বুলিয়ে চলে গেল। আশ্চর্য শোনালেও এ সত্যি যে দালিয়ার এই আসা যাওয়া নিয়ে জুলিখার মনে আর কোনো আপত্তি রইল না। তবে একটু গভীরভাবে ভেবে দেখলে এতে অবাক হবার মতো কিছুই নেই। নদীর যেমন একদিকে থাকে খরস্রোত আর অন্যদিকে স্থির কুল, নারীর হৃদয়ের আবেগ আর সামাজিক লোকলজ্জাও ঠিক তেমনই। কিন্তু সভ্য সমাজের ধরাবাঁধা নিয়মের বাইরে আরাকানের এই নির্জন প্রান্তে লোকই বা কোথায়, আর লোকলজ্জাই বা কি? এখানে কেবল ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে গাছের ডালে ফুল ফোটে, সামনের এই ছোট নদী বর্ষায় ফুলে ফেঁপে ওঠে, শরতে হয়ে যায় স্বচ্ছ আর গ্রীষ্মে শুকিয়ে ক্ষীণ হয়ে আসে। পাখিদের কলকাকলিতে আর যাই থাকুক, মানুষের মতো সমালোচনার কোনো লেশ মাত্র নেই। মাঝে মাঝে দক্ষিণা বাতাস ওপারের গ্রাম থেকে মানুষের গলার অস্ফুট শব্দ বয়ে আনে ঠিকই, কিন্তু সেই শব্দের ভেতরে কোনো কুটিল কানাকানি থাকে না। পরিত্যক্ত জরাজীর্ণ অট্টালিকার উপর যেমন ক্রমে অরণ্য দাপট বিস্তার করে, এখানে কিছুদিন থাকার ফলে প্রকৃতির সেই গোপন আক্রমণে সামাজিকতার কৃত্রিম ও শক্ত ভিত্তিগুলো জুলিখার মনেও আলগা হয়ে যেতে শুরু করল। প্রকৃতির অমোঘ নিয়মে বাইরের জগৎ আর ভেতরের মন যেন একাকার হয়ে গেল। দুটি সমযোগ্য তরুণ তরুণীর মিলনের দৃশ্য দেখার চেয়ে আনন্দদায়ক আর কি হতে পারে? অন্তত একজন নারীর কাছে এর চেয়ে রহস্যময় সুখকর বিষয় দ্বিতীয়টি নেই। তাই এই বুনো কুটিরের নির্জন আর অভাবের ছায়ায় যখন জুলিখার বংশমর্যাদা আর অহংকার আপনি শিথিল হয়ে এলো, তখন আমিনা আর দালিয়ার এই সহজ মেলামেশা তার কাছে এক চমৎকার খেলার মতো মনে হতে লাগলো। ফুলের ভারে নত কৈলু গাছের ছায়ায় বসে দালিয়া আর আমিনার সেই খুনসুটি জুলিখাকে এক গভীর আনন্দ দিত। বোধহয় দালিয়াকে দেখে তার নিজের তরুণীর হৃদয়ের কোনো এক না পাওয়া আকাঙ্ক্ষাও জেগে উঠত, যা তাকে মাঝে মাঝে সুখ আর দুঃখের দোলায় চঞ্চল করে তুলত। শেষ পর্যন্ত অবস্থা এমন দাঁড়ালো যে কোনোদিন দালিয়ার আসতে দেরি হলে আমিনা যেমন অস্থির হয়ে থাকত, জুলিখাও সমান আগ্রহ নিয়ে তার অপেক্ষা করত। আর তারা দুজন যখন কাছাকাছি আসত, জুলিখা তখন এক পাশে দাঁড়িয়ে ঠিক সেভাবেই তাদের দেখত, যেভাবে একজন শিল্পী তার সদ্য শেষ করা ছবির দিকে একটু দূর থেকে সস্নেহে আর তৃপ্তির হাসি নিয়ে চেয়ে থাকেন। কোনো দিন সে কৃত্রিম ঝগড়াও করত, ছল করে ওদের বকাঝকা করত। আবার কখনো আমিনাকে ঘরের ভেতর আটকে রেখে দালিয়ার মিলনের আগ্রহকে বাধা দিয়ে মজা দেখত। সম্রাট আর বনের মানুষের মধ্যে এক অদ্ভুত মিল আছে। দুজনেই স্বাধীন, দুজনেই নিজের রাজ্যের একচ্ছত্র অধিপতি। কাউকেই কোনো বাধা ধরা নিয়ম মেনে চলতে হয় না। উভয়ের মধ্যেই প্রকৃতির এক স্বাভাবিক বিশালতা আর সারল্য কাজ করে। যারা মাঝারি স্তরের মানুষ, যারা দিনরাত শাস্ত্র আর লোকাচারের হিসেব মিলিয়ে চলে, তারাই আসলে অন্য ধাঁচের হয়। তারা উপরতলার মানুষের কাছে দাস আর নিচুতলার মানুষের কাছে প্রভু সাজে। আর কোনো সংকট দেখা দিলে তারা একেবারেই দিশেহারা হয়ে পড়ে। বন্য দালিয়া ছিল ঠিক যেন প্রকৃতি সম্রাজ্ঞীর এক উচ্ছৃঙ্খল সন্তান। শেহজাদিদের সামনে
তার কোনো জড়তা বা সংকোচ ছিল না। শাহজাদিরাও তাকে নিজেদের সমকক্ষ বলে চিনতে ভুল করেনি। হাসি খুশি, সরল আর কৌতুকপ্রিয় এই ডালিয়া সব অবস্থাতেই এমন নির্ভীক আর সাবলীল ছিল যে তার চালচলনে দারিদ্র্যের কোনো ছাপই কোনোদিন ফুটে ওঠেনি। কিন্তু এই হাসি খেলার মধ্যেও মাঝে মাঝে জুলিখার বুকটা হাহাকার করে উঠত। সে ভাবত, এক সম্রাটের মেয়ের জীবনের কি শেষ পর্যন্ত এই পরিণতি? একদিন সকালে ডালিয়া আসামাত্র জুলিখা তার হাত চেপে ধরে সরাসরি বলল, ডালিয়া, এখানকার রাজাকে আমায় একবার দেখিয়ে দিতে পারো? পারি, কিন্তু হঠাৎ কেন বলো তো? আমার কাছে একটা ছোরা আছে, সেটা আমি তার বুকের ভেতর বসিয়ে দিতে চাই। কি? কথাটা শুনে ডালিয়া প্রথমে একটু অবাক হল। তারপর জুলিখার সেই হিংসায় ভরা রুদ্রমূর্তির দিকে চেয়ে তার সারা মুখে হাসি ছড়িয়ে পড়ল। সে হাসতে হাসতে প্রায় লুটিয়ে পড়ল, যেন এর চেয়ে মজার কথা সে জীবনে আর শোনেনি। তার মনে হলো, এ যদি ঠাট্টা হয় তো সত্যি এ রাজকন্যার করার মতোই ঠাট্টা। কোনো গৌরচন্দ্রিকা নেই, কোনো আলাপ নেই। প্রথম দেখা হতেই একটা জ্যান্ত রাজার বুকের ঠিক মাঝখানে একটা বিষাক্ত ছোরা আমূল গেঁথে দেওয়া। এমন আজব আর ঘনিষ্ঠ ব্যবহারের কথা শুনে রাজা সাহেব কি পরিমাণ হকচকিয়ে যাবেন, সেই দৃশ্য কল্পনা করে ডালিয়া তার হাসি আর থামাতেই পারল না। এর ঠিক পরদিনই রহমত শেখ অত্যন্ত গোপনে জুলিখাকে একটা চিঠি পাঠালো। চিঠিতে লেখা ছিল, আরাকানের নতুন রাজা ইজেলেপাড়ার কুড়ে ঘরে 2 শাহজাদির খোঁজ পেয়েছেন। তিনি গোপনে আমিনাকে দেখেছেন এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। খুব শিগগিরই আমিনাকে বিয়ে করার জন্য তিনি প্রাসাদে নিয়ে যাওয়ার আয়োজন করছেন। প্রতিশোধ নেবার এর চেয়ে বড় সুযোগ আর আসবে না। রহমত শেখের চিঠিটা পড়া শেষ করে জুলিখার মুখটা পাথরের মতো কঠিন হয়ে গেল। সে গভীর এক নিঃশ্বাস ফেলে আমিনার দিকে চেয়ে ধীর অথচ অকম্পিত স্বরে ডাকল, আমিনা, এদিকে আয়। শোন, আজ তোর জন্য কি খবর এসেছে। কি হয়েছে দিদি? ও মা, তোমার মুখটা এমন কেন দেখাচ্ছে? রহমত চাচা কি খারাপ কিছু লিখেছেন? খারাপ না ভালো সেটা তো সময়ই বলবে। তবে যে সুযোগের জন্য আমি বছরের পর বছর দিন গুনছি, খোদা খোদা আজ সেই সুযোগ আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছেন। আরাকানের নতুন রাজা তোকে দেখে মুগ্ধ হয়েছেন। তিনি তোকে রানী করে প্রাসাদে নিয়ে যাওয়ার তোড়জোড় করছেন। রানী করে প্রাসাদে নিয়ে যাবেন? কিন্তু আমি তো যেতে চাই না দিদি। এই বনের ছায়ায়, এই নদীর ধারে আমরা কত শান্তিতে আছি। আমি কেন ওই অচেনা রাজপ্রাসাদের খাঁচায় বন্দী হতে যাব? আমি কোথাও যাব না। শান্তিতে আছিস? এই দারিদ্র্যের মধ্যে একটা জেলের কুড়ে ঘরে দিন কাটানোকে তুই শান্তি বলছিস? আমি না, ভুলে যাস না তুই কার রক্ত। আমরা মোগল শাহজাদি, আমাদের ধমনীতে সম্রাটের রক্ত বইছে। আর তুই কি না সামান্য এক জেলের ঘরের আশ্রিত হয়ে বাকি জীবন কাটিয়ে দিতে চাস? আমি তো আগেও বলেছি দিদি, রক্তের গৌরব দিয়ে আমি কি করব? ওই প্রাসাদে আমার জন্য শুধু ঘৃণা আর চক্রান্ত ছাড়া আর কি আছে? তার চেয়ে এই বুনো ডালিয়া আর তার সহজ সরল জীবন অনেক বেশি আপন মনে হয়। আমি তো কোনো রাজপুত্রের স্বপ্ন দেখিনি। শোন আমিনা, এই বিয়ে তোর প্রেমের জন্য নয়। এই বিয়ে একটা মোক্ষম চাল। তুই কি ভুলে গেলি সেই দিনটার কথা, যেদিন এই আরাকানের রাজার বিশ্বাসঘাতকতায় আমাদের পিতা প্রাণ হারিয়েছিলেন? আমাদের চোখের সামনে আমাদের পরিবারকে ধ্বংস করা হয়েছিল। সেই রক্তের দাগ তোর মনে একটু আগুন জ্বালায় না আমিনা? আমি ভুলিনি দিদি, কিচ্ছু ভুলিনি আমি। কিন্তু রক্তের বদলে রক্ত নিলে কি পিতা ফিরে আসবেন? আমি কি পারবো নিজের হাতে কাউকে মারতে? আমার হাত কাঁপবে দিদি, আমি পারবো না। পারতে তোকে হবেই আমিনা।
ঈশ্বর তোকে সেই বিচারের ভার দিয়েছেন। রাজপ্রাসাদের সেই বিছানায় যখন রাজা তোর কাছে আসবে, তখন তোর হাতে থাকবে এই বিষাক্ত ছোরা। ঠিক সেই মুহূর্তে তুই তার বুকের মাঝখানে বসিয়ে দিবি আমাদের অপমানের চরম প্রতিশোধ। না 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 দিদি, না, আমাকে এমন ভয়ঙ্কর কাজ করতে বলো না তুমি। তাছাড়া তাছাড়া এই রাজার তো কোনো দোষ নেই, ইনি তো নতুন রাজা। রাজা যেই হোক, ওই মুকুটটা তো সেই খুনিদের উত্তরসূরিদের। ওই সিংহাসনটা আমাদের পরিবারের রক্তে ভেজানো। সেই অন্যায়ের উত্তরাধিকার যে বহন করছে, সেই আমাদের শত্রু। আমি না, তুই যদি আমার কথা আজ না শুনিস, তবে আমি তোর মুখ আর কোনোদিন দেখব না। মনে রাখিস, হয় তুই শাহেজাদি হিসেবে প্রতিশোধ নিবি, না হয় আমার মরা মুখ দেখবি। জুলিখার কথার তীব্রতায় আমিনা নিস্তব্ধ হয়ে গেল। তার চোখের জল শুকিয়ে এলো। সে বুঝতে পারল এই নিয়তির হাত থেকে পালানোর কোনো পথ নেই। তার ভেতরের নরম মেয়েটি যেন মুহূর্তেই কুঁকড়ে গেল। সে শূন্য দৃষ্টিতে দিদির দিকে চেয়ে ধরা গলায় বলল, ঠিক আছে দিদি, আমি যাব। আমি রাজবধূ হয়েই ওই প্রাসাদে ঢুকবো, তারপর যা হওয়ার হবে। এই তো আমার বোনের মতো কথা। তুই হবি আমাদের বংশের গর্ব। তৈরি হয়নি, ওই শয়তানদের বিনাশের সময় এসে গেছে। ডালিয়া সেখানে উপস্থিত ছিল। আমিনা করুণ চোখে তার দিকে তাকিয়ে দেখল ডালিয়া আগের মতোই কৌতুক নিয়ে হাসছে। আমিনা তার এই উদাসীনতার হাসি দেখে ভীষণ আঘাত পেল। সে ধরা গলায় বলল, জানো ডালিয়া, আমি আমি এই রাজ্যের রানী হতে চলেছি। তা তো হবেই, তবে সেটা বোধহয় খুব অল্প সময়ের জন্য। রাজাকে মেরে কি আমি আর ফিরে আসতে পারবো? আমি তো মরেই যাব। হ্যাঁ, ফিরে আসা তো বেশ কঠিন হবে। আমিনার সারা মন এক মুহূর্তেই বিষাদে ভরে গেল। সে এক দীর্ঘশ্বাস ফেলে জুলিখার দিকে ফিরে বলল, দিদি, আমি তৈরি। আর এই যে ডালিয়া, যাবার আগে তোমাকে বলে যাই, রানী হয়েই আমি প্রথমেই রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগ দেওয়ার অপরাধে তোমাকে শাস্তি দেবার ব্যবস্থা করব। তারপর যা হবার হবে। ডালিয়া যেন এতে আরো বেশি আনন্দ পেল, যেন রাজবধূর হাতে শাস্তি পাওয়ার মধ্যে এক চরম মজা লুকিয়ে আছে। অবশেষে সেই দিন এলো। ঘোড়সওয়ার, পদাতিক বাহিনী, নিশান, হাতি আর আলোর রোশনাই আর বাজনার শব্দে সেই জেলের কুঁড়ে ঘর যেন ভেঙে পড়ার দশা হলো। রাজপ্রাসাদ থেকে সোনার কাজ করা দুটো পালকি এসে থামল দরজায়। আমিনা জুলিখার হাত থেকে সেই তীক্ষ্ণ ছুরিটা নিজের হাতে নিল। হাতের দাঁতের কারুকাজ করা হাতলটার দিকে সে দীর্ঘক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল। তারপর নিজের পোশাকের আড়াল থেকে ছুরিটা বের করে একবার তার ধার পরীক্ষা করল। নিজের বুক, যেখানে প্রাণে স্পন্দন অনুভূত হয়, ঠিক সেখানে একবার ছুরির ডগাটা স্পর্শ করল সে। তারপর আবার সেটি খাপের মধ্যে ভরে পোশাকের নিচে লুকিয়ে রাখল। আমিনার খুব ইচ্ছে ছিল যাবার আগে ডালিয়ার সঙ্গে একবার দেখা করার, কিন্তু আগের দিন থেকে তার আর কোনো খোঁজ নেই। ডালিয়া যে তখন হাসছিল, সেই হাসির পেছনে কি কোনো লুকোনো অভিমান ছিল? আমিনা তা বুঝে উঠতে পারল না। পালকিতে ওঠার আগে আমিনা চোখের জল মুছে নিয়ে তার ছোটবেলার এই আশ্রয়টিকে শেষবারের মতো দেখে নিল। তার ঘরের সেই গাছগুলো, সামনের সেই শান্ত নদী, সবই আজ পর মনে হচ্ছে তার। সে জেলের হাত ধরে কাঁপা গলায় বলল, দাদু,
আমি তাহলে চললাম। আমি চলে গেলে তোর এই বুড়ো বয়সে কে ঘর সামলাবে? আমার আর কদিন, এই আজ আছি, কাল হয়তো থাকবো না। এরকম বলো না দাদু, অমন করে বলো না। তুই ভালো থাক মা, তাহলেই হবে। শোনো দাদু, ডালিয়া যদি কখনো এখানে আসে, ওকে না এই আংটিটা দিও, আর বলো তিন্নি চলে যাওয়ার সময় ওকে দিয়ে গেছে। আচ্ছা। এই বলেই সে দ্রুত পালকিতে উঠে পড়ল। চারদিকে হলুধ্বনি আর বাজনার শব্দে সেই ধীবর পল্লী কাঁপিয়ে পালকি রওনা দিল। আমিনার সেই পরিচিত আঙিনা, নদীর পাড় আর কৈলু গাছের তলা কয়েক মুহূর্তে জনমানবহীন আর অন্ধকার হয়ে গেল। নির্দিষ্ট সময়ে পালকি দুটো রাজপ্রাসাদের ফটক পেরিয়ে অন্তঃপুরে প্রবেশ করল। দুই বোন পালকি থেকে নামল। আমিনার মুখে কোনো হাসি ছিল না, চোখে ছিল না এক ফোঁটা জলও। জুলিখার মুখটা তখন ফ্যাকাশে হয়ে গেছে। যে প্রতিশোধের আগুন সে মনের মধ্যে এতকাল পুষে রেখেছিল, সেই লক্ষ্য যখন একদম সামনে, তখন সে হঠাৎ দুর্বল হয়ে পড়ল। সে কাঁপতে কাঁপতে আমিনাকে জড়িয়ে ধরল। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি কি এক অবুঝ কিশোরী মনকে অঙ্কুরেই ছিঁড়ে নিয়ে রক্তের স্রোতে ভাসিয়ে দিতে চলেছি? কিন্তু এখন আর পিছিয়ে যাওয়ার সময় নেই। দাসীদের হাত ধরে সহস্র প্রদীপের প্রখর আলোর মধ্যে দিয়ে তারা দু বোন মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে লাগল। অবশেষে বাসর ঘরের দরজার কাছে এসে আমিনা একবার থেমে জুলিখার দিকে তাকালো। দিদি। জুলিখা কোনো কথা না বলে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু খেল। দুজনে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। দেখল রাজবেশ পরে ঘরের মাঝখানে মচলন্দ শয্যার উপর রাজা বসে আছেন। রাজাকে দেখে হঠাৎই আমিনা লজ্জায় সংকোচে দাঁড়িয়ে গেল। জুলিখা একটু সাহসী হয়ে রাজার দিকে এগিয়ে গেল, কিন্তু রাজার মুখের দিকে তাকাতেই সে স্তম্ভিত হয়ে গেল। রাজা তখনও নিজের মনে মৃদু মৃদু হাসছিলেন। ডালিয়া! আমিনা আর নিজেকে ধরে রাখতে পারল না। সেই মুহূর্তেই সে জ্ঞান হারিয়ে পড়ে গেল। ডালিয়া ছুটে এসে তাকে এক আহত পাখির মতো দুহাতে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। একটু পরেই জ্ঞান ফিরতে আমিনা যখন চোখ মেলল, সে কাঁপতে কাঁপতে নিজের বুকের আড়াল থেকে সেই ছুরিটা বের করল। সে একবার দিদির দিকে আর একবার ডালিয়ার দিকে তাকালো। জুলিখাও তখন ডালিয়ার মুখের দিকে চেয়ে একেবারে স্তব্ধ, আর ডালিয়া তখন নির্বিকারভাবে হাসি মুখে দুজনের দিকে তাকিয়ে রইল। এমনকি সেই ছুরিটাও যেন খাপের ভেতর থেকে সামান্য একটু উঁকি দিয়ে এই অদ্ভুত দৃশ্য দেখে চিকমিক করে হাসতে লাগলো। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ডালিয়া। ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প ডালিয়া। ইতিহাস যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকেই গল্প শুরু করেন রবীন্দ্রনাথ। প্রকৃত ভালোবাসার কাছে কোনো বাধাই বড় হয়ে দাঁড়াতে পারে না। প্রেম সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। ক্ষমতা, প্রতিশোধ স্পৃহা সবকিছু তুচ্ছ হয়ে যায়, হেরে যায় প্রেমের সামনে। সবকিছুর ঊর্ধ্বে প্রেমের জোয়ারই ভাসিয়ে নিয়ে যায় এই গল্প। আজকের গল্প পাঠে
সৌভিক গুহ সরকার, আরাকান রাজ শিখর, শাহ সুজা সুদীপ্ত ঘোষ, ডালিয়া অভিজিৎ বিশ্বাস, আমিনা সুকন্যা বোস, জুলিখা সুনয়না ভৌমিক। অন্যান্য চরিত্রে আর্য জানা, স্পন্দন দাস ও সায়ন্তন ঘোষ। নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনায় শাওলি মজুমদার, নাট্যরূপ সহায়তায় প্রতীক মণ্ডল, পরিচালনা শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার, গল্পের সূত্রধার ও সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি ফ্রাইডে ক্লাসিক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।